আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই গল্প কমেন্টে চ্যানেল লিংক দেওয়া আছে আর পরবর্তী পার্টগুলা ওই চ্যানেলে দেওয়া হবে, তাই দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন। সন্ধ্যার পর রিমঝিম হাসপাতাল থেকে বেরিয়েছে। এমন সময়ই দেখল প্রণব তার জন্য অপেক্ষা করছে। রিমঝিম মুচকি হেসে প্রণবের কাছে এগিয়ে যায়। প্রণব রিমঝিমের হাত ধরে হেসে রিকশা ডাকে। রিকশায় উঠতেই প্রণব বলল, মৌ এসেছে, দেখা করতে যাবে না? আগামীকাল যাব, মা বলেছে আজ নাকি ও শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না। মৌয়ের উচিত নিজে নিজেই ওখানে নিজেকে গড়ে তোলা। তা অবশ্য ঠিক বলেছ, বাড়ি কবে যাবে? আম্মা বলল বাবা নাকি নিবিড় ভাইকে দাওয়াত করেছেন আগামীকাল, তাই সকাল সকাল চলে যাব। মা একা হাতে সব সামলাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমিও আগে থেকেই বলে রেখেছি সবচেয়ে ভালো মাছটা যেন আমার শ্বশুরবাড়ির জন্য রাখে। রিমঝিম হো হো করে হাসল। জীবনে একটা লাভ হয়েছে, তাজা মাছ খাওয়া যায়। প্রণবও হাসল। রিমঝিমের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, আজ বুঝি খুব ক্লান্ত? রিমঝিম পানি খেতে খেতে বলল, সত্যি বলবো, তোমাকে দেখলে আমি সমস্ত ক্লান্তি গুলে যাই। প্রণব রিমঝিমকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, তাই তো সব ফেলে সবসময় তোমার জন্য অপেক্ষা করি। কি দরকার? খুব দরকার, একমাত্র বউ বলে কথা। মৌ সারাদিন ঠিক থাকলেও রাতে দেখা দিল বিপত্তি। খাবার শেষেই প্রসঙ্গ এলো মৌ ঘুমানোর নিয়ে। মৌ ভেবেছিল নিজের বাড়িতে চলে যাবে, কিন্তু এই ব্যাপারটা সোফিয়া খানম মোটেও সহজভাবে নিলেন না। চোখ মুখে অসন্তুষ্টি প্রকাশ পেল। শাশুড়িরা যতই ভালো হোক না কেন, তিনি কখনোই ছেলে আর বৌমাকে আলাদা ঘরে শোবার অনুমতি দেন না, পছন্দও করেন না। বিয়ে যেহেতু হয়েছে, আলাদা শুবে কেন? সোফিয়া খানমের ক্ষেত্রেও তাই হয়েছে। তুমি আমার বাড়িতে থেকে নিজের বাড়িতে ঘুমানোর কথা বলছো কেন? নিবিড়ের বউ তুমি এখন মৌ, নিবিড়ের ঘরটা এখন তোমারও। মৌ অস্বস্তিতে পড়ে গেল। নিবিড় বলল, ওর সময়ের প্রয়োজন মা। কিসের সময়? আমি কোনো কথা শুনছি না, চুপচাপ মৌকে নিয়ে ঘরে যা। অস্বস্তি শুরুতে সবারই হয়, তাই বলে আলাদা থাকবি কেন? বিয়ে করেছিস, কোনো পাপ না। মায়ের যুক্তির কাছে নিবিড়ও হেরে গেল, অযথা তর্ক করল না। মৌও মেনে নিয়ে চুপচাপ উপরে নিবিড়ের ঘরে চলে গেল। রাত বাড়ছে, দুজন একই বিছানায়, অথচ কারো চোখে ঘুম নেই, মুখে কথা নেই। নিবিড় বেশ সময় নিয়ে বলল, অস্বস্তি হচ্ছে? আপনার হচ্ছে না? উত্তরে না বললে কি তুমি আমাকে লম্পট ভাববে? মৌ চট করে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় তখনও মৌয়ের দিকে তাকানো। মৌ অবাক হল, কাঁথাটা টান দিয়ে কিছুটা নিজের কাছে নিয়ে নিল। নিবিড়ও একই কাজ করল। শেষমেশ কাড়াকাড়িতে না পেরে নিবিড় বলল, মৌ, ক্যান আই হাগ ইউ? তাহলে কাঁথা টানতে হবে না? মৌ মুহূর্তেই লাজে লাল হয়ে গেল। তার জিভের শেষ সীমান্তে না শব্দটা আটকে আছে, অথচ মুখ থেকে বেরোচ্ছে না। সে কি ট্রেনে নিবিড়ের সামান্য এক রাতের আলিঙ্গনের লোভে পড়ে গেছে? নিবিড় নীরবতাকে সম্মতি ভেবে মৌকে জড়িয়ে ধরল। শান্তির নিঃশ্বাস ফেলে বলল, এই যে, এখানে তোমার স্থায়ী স্থান। এভাবেই আমার স্বস্তি, পবিত্র সম্পর্কের শান্তি। এই বুক শুধুমাত্র মৌ ইশতিয়াকের জন্যই। মৌ চোখ বুজে ফেলল। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। প্রথমবারের মতো নিবিড় মৌয়ের কপালে অধর ছোঁয়ালো। পরপর মৌয়ের সেই হাতের দাগে, যেটাকে মৌ অসুন্দর বলে বেড়ায়। এবার ঘুমাও, ক্লান্ত নিশ্চয়ই। দ্রুত ডাকলে কিছু হবে? মৌ আবেশে চোখ বুজে রইল। হঠাৎ তার গলা থেকে ঘুম মেশানো আহ্লাদ প্রকাশ পেল। ঘুমাবো। নিবিড় কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা দুর্বল করে না, ভালোবাসা প্রেমিক মনকে শক্তি দেয় আরও কয়েক জনম বাঁচার, বুঝেছ? মৌ হ্যাঁ না কিছুই বলল না, কিন্তু নিবিড় জানে তার বুকে লেপ্টে থাকা মেয়েটা বেশ বুদ্ধিমতী। পরের দিন সকাল সকাল আবারও কামরুল মিনার ঝগড়া শুরু হলো। মিনা স্কুলে যাবে, সে চায় কামরুল তাকে স্কুলে দিয়ে আসুক, কিন্তু কামরুল কিছুতেই যেতে চায় না। তার আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি এই উটকো ঝামেলাকে আবার ঘাড়ে বয়ে স্কুলে নিয়ে যাবে? মিনা যখন দেখল ঝগড়াঝাটিতেও কিছু হচ্ছে না, তখন সে ইউনিফর্ম পরা অবস্থাতেই চলে গেল নিবিড়ের কাছে বিচার দিতে। নিবিড়ের এক চোখ রাঙানিই যথেষ্ট ছিল কামরুলের বিড়ালের মতো হয়ে যেতে। সুরসুর করে বেরিয়ে গেল। বাইরে আরেক বিপত্তি, মিনা রিকশায় করে যাবে, পায়ে হেঁটে যাবে না। কামরুলের কাছে এত আবদার শরীরে বিষের কাঁটার মতো ফুটছে, কিন্তু নিবিড় এখনও তাকে নজরে রাখছে। অগত্যা রিকশা ডাকতেই হয়। রিকশায় বসে মিনমিন করে বলল, আল্লাহ দিশে একটা ছাগুইল্লা বউ, না পারি দেখতে, না পারি সইতে। আমার কি এখন বিয়া বয়স? আমারও কি বিয়া বয়স? সব তোমার দোষে হইছে। বিয়াই যেম করতে পারতা না, প্রেমের আলাপ করতে আসছিলা কে?
এটাই আমার জীবনের অভিশাপ হইয়া গেছে। আর মনে করাইস না ছাড়ি। কি? আমি অভিশাপ? খাড়াও, বাইত গিয়েই নিবিড় ভাইরে বিচার দিমু। তুই একটু চুপ কর না মা, শান্তি দে। কি কইলা তুমি? আমি তোমার মা লাগি? রিকশাওয়ালা চাচা দেখছেন কি অসভ্য, বউরে মা ডাকে, আবার শান্তিও চায়। সত্যি কইরা কও, এই শান্তিটা কে? কোন বাড়ির কামের মাই? বিয়া করছো একদিনও হয় নাই, এমনই আরেক মাইয়া চাইতাসো? তোমরা বেডারা এত লম্পট। এই কাণ্ডে কামরুলকে চরম অসহায় লাগলো। এত বছর সে যত অসৎ ধান্দা করেছে, সব পাপের ফল একসাথে পাচ্ছে এই মেয়েকে বিয়ে করে। কোন ভূতে চাপছিল যে সেই মাইয়ার সাথে ফ্লার্ট করতে গেছিল? এখন তো দেখছে মাইয়া মানেই শান্তির জীবন ছাড়খাড়। শান্তি বললেও অন্য মেয়ের নাম ধরে বসে থাকে। আল্লাহ কোন ধাতু দিয়ে বানিয়েছে এই মেয়েকে? কোন ধাতু? এশা জানতো না যে নিবিড় আর মোমের বিয়ে হয়ে গেছে। ওকে ইচ্ছাকৃতই জানানো হয়নি, কারণ ওর মুখ পাতলা। চিটাগংয়ে জানালে তার মাত্র একদিন লাগতো সবাইকে বলে বেড়াতে। ও ছোট মানুষ, বড়দের এত প্যাচ বোঝে না, তাই সবাই খুব কৌশলে ওকে এড়িয়ে চলা হয়েছে। তবে বেলতুলিতে ফিরে ঠিকই জেনেছে। এ নিয়ে এশার কি রাগারাগি। সে গাল ফুলিয়ে বলেছিল,